কাজী ইব্রাহিম, আমার নামটা মনে পড়লো, ডক্টর কাজী ইব্রাহিম একজন ইসলামিক স্কলার, তিনি এই কথাটা বলেছিলেন যে ব্রয়লার মুরগি খেলে মানুষের সেক্সুয়াল চেঞ্জ আসে অথবা মানুষ হিজড়া হয়ে যায় বা এই টাইপের কোনো একটা বলার চেষ্টা করছেন। এটা একটু উত্তর দিবেন প্লিজ। আর আশা করি এর মাঝে আপনারা শেষ করবেন। জি ধন্যবাদ। উনি যেটা বোঝাইতে চাচ্ছেন, জি জি বলেন। আচ্ছা উত্তরটা জি, উনি যেটা বোঝাইতে আনমিউট করা লাগবে না। কুকুরের আওয়াজ কোথেকে আসছে? কুকুর। আচ্ছা উনার যেটা ধারণা, কুকুর আমি মিট করি। হ্যাঁ বলেন। আমরা এখানে কুকুর যেটা বক্তব্য আমি, আচ্ছা উনার যে বক্তব্যটা আপনি বললেন এটা আমিও শুনছি, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি সম্ভবত একটা কথা বলছিলেন যে ব্রয়লার মুরগির কোনো সেক্স নাই, মানে হচ্ছে মেল ফিমেল নাই, এটা হিজড়া টাইপের বলছিল আর কি। তবে এটা ওনার একটা অজ্ঞতা বলতে পারেন, কারণ যে ব্রয়লার মুরগি কিন্তু মেল ফিমেল অবশ্যই আছে এবং আলাদা আলাদা ভাবে আছে। এখন এই ব্রয়লার মুরগি আপনি যদি 6 মাস পালন করেন তাহলে কিন্তু ডিম পাবেন, তাহলে এটা যদি ফিমেল না হয় তাহলে কি সে ডিম দিবে? দিবে না। রেজাল্ট ভাই আমার সাথে একমত হবেন যে যদি একসাথে রাখা যায়, তারা যদি মেটিং করে, সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ওঠা সম্ভব। সম্ভব কিনা? হ্যাঁ হ্যাঁ সম্ভব সম্ভব সম্ভব। আসলে ডক্টর কাজী ইব্রাহিম উনি একজন অনেক বড় মাপের ইসলামী স্কলার, কিন্তু সকল ইসলামী স্কলারই সব বিষয়ে অভিজ্ঞ হবেন, জ্ঞানী হবেন, ব্যাপারটা এমন না। তো উনি আসলে এই জিনিসটা উনি কোনো একটা অজ্ঞ লোকের কাছ থেকে শুনে এরকম বক্তৃতা দিয়েছিলেন। কারণ হইতেছে ব্রয়লারের বাচ্চা বলেন, লেয়ারের বাচ্চা বলেন, যখনই হ্যাচারি থেকে ফুটে, এই আপনি একটু চুপ করেন, একটু চুপ করেন। ব্রয়লারের বাচ্চা বা লেয়ারের বাচ্চা যখনই হ্যাচারি থেকে ফুটে, তখনই 50% বেশি, কিছু কম বেশি হয়, 60% 40% এরকম মেল ফিমেল হয়। অর্থাৎ যে লেয়ারের বাচ্চাটা আমরা মার্কেটে দেখি যেগুলা ডিম পারে, এই লেয়ার বাচ্চা ফোটানোর সময় অনেক মোরগের বাচ্চা হয়, মুরগির বাচ্চা হয়। মোরগের বাচ্চাগুলা আমরা বিভিন্নভাবে সেক্সিং করে তাদেরকে পৃথক করে আলাদা করে ফেলি, এবং শুধু মুরগির বাচ্চাগুলা আমরা সাপ্লাই দিয়ে থাকি। কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে এই সেক্সিংটা করা হয় না, অর্থাৎ মেল ফিমেল সব বাচ্চাগুলাই সাপ্লাই দেওয়া হয়। এখন কিছুদিন পরে 15, 16 বা 20 দিন পরেই দেখবেন ব্রয়লার মুরগির যে সমস্ত মুরগিগুলার ঝুটি বড় হচ্ছে, লাল হচ্ছে, অনেক বড়, হ্যাঁ কম যেটা বলে সেটা মোরগ স্বাভাবিকভাবেই, আর যেটার ঝুটি ছোট থাকে ওইরকম লাল থাকে না অত, ঠিক আছে, এগুলো মুরগি। তো এইটা কিছুদিন পরে এটা যারা খামার করে তারা জানে, যারা খামারের সাথে সংশ্লিষ্ট তারা জানে, যারা বিজনেস করে তারা জানে, এমনকি অনেক মানুষও জানে। কিন্তু এইটা হচ্ছে উনি মনে করছেন যে এটা আসলে কোনো সেক্স নাই এবং হিজড়া এগুলো। হ্যাঁ হিজড়াও কিছু কিছু মুরগি হয়, এটা মেলও না ফিমেল না, এটা মানুষের মধ্যেও যেরকম হয়, এটা হইতেছে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস। কনজেনিটাল অ্যাবনর্মালিটিস এটা মানুষের ক্ষেত্রে সহ যে কোনো পশু পাখির ক্ষেত্রে হইতে পারে, এটা হিজড়া হইতে পারে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। এই ধারণাটা আবার ওখান থেকে আসছে কিনা, যে মনোসেক্স তেলাপিয়া এখান থেকেও আসতে পারে কিনা আমি জানি না, ওনার কাছ থেকে শুনলে হয়তো ভালো হইতো। তো মানে আপনারা ক্লিয়ার করলেন যে বিষয়টা আসলে মুরগির মধ্যে যেহেতু মেল ফিমেল আছে, সেই মুরগির মাংস খেয়ে একজন মানুষের মানে সেক্সুয়াল হরমোনের পরিবর্তন হবে, এটা আসলে অকল্পনিক বা অলিক আর কি। অবশ্যই এটা সম্পূর্ণ একটা অজ্ঞতা, কারণ মুরগির মাংস খাওয়ার দ্বারা সেক্স পরিবর্তন হবে এই ব্যাপারে উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি মন্তব্য করে নাই। যাই হোক, খুব প্রাণবন্ত আলোচনা। প্রথমে আমি ডাক্তার মুস্তাফিজুর রহমানকে শেষ করার জন্য দুটি কথা বলতে বলবো, এবং পরে আমাদের ডাক্তার রেজাউল ইসলাম উনি আমাদের কিছু বলে আমরা আজকে প্রোগ্রামটা শেষ করবো ইনশাল্লাহ, আমাদের আলোচনা শেষের দিকে। ডাক্তার মুস্তাফিজ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, তারপরে আমরা আলোচনা শেষ করবো আর কি। জি দর্শক
চ্যুতি ঘটেনি। যেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন আজকে ছিল, যে আসলে এই ব্রয়লার আমাদের আমিষের একটা সবচেয়ে উল্লেখযোগ্য স্টক হোল্ডার। এই ব্রয়লারের কারণে আমাদের যে আমিষের যে ঘাটতি ছিল, সেই ঘাটতি আল্লাহর রহমতে এখন পূরণ হয়ে গেছে। আমরা এখন এই ব্রয়লার এক্সপোর্ট করার অবস্থায় চলে গেছি। কিন্তু এই যে মাঝে মাঝে যেভাবে মিডিয়া অপপ্রচার চালায়, আমাদের অনেক যে ভাইরা যে প্রশ্নগুলা সচরাচর আমাদের নিউজ ফিডে ঘুরে বেড়ায়, সেই বিষয়গুলার স্পেসিফিক ভাবে আমরা সায়েন্টিফিক্যালি এগুলো প্রমাণ দেওয়ার চেষ্টা করছি। এবং পাশাপাশি আমরা খামারিদের জন্য কিছু পরামর্শ দিয়েছি যে কিভাবে অ্যান্টিবায়োটিক ফ্রি এবং ন্যূনতম অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমিষ ব্রয়লার আমরা মার্কেটে দিতে পারি, সেই ব্যাপারে আমরা এক ধরনের প্রতিজ্ঞাবদ্ধ। সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলের মাধ্যমে, এই পেজের মাধ্যমে আমরা সবসময় মানুষকে, খামারিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। সেক্ষেত্রে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব। ভবিষ্যতে আপনারা যদি চান আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত এবং অর্গানিক ওয়েতে কিভাবে ফার্ম করা যায় এবং এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। যদিও নেটওয়ার্কের ত্রুটি ছিল, আমাদের আসলে যারা ডাক্তার চিকিৎসক আছেন সবাই কিন্তু অত্যন্ত ব্যস্ত। একজন ভাই আমাকে বলছিলেন উনি কিন্তু ওনার বাচ্চা রিসিভ করে তারপরে মানে বসেছেন, এবং ডাক্তার মুস্তাফিজুর উনিও ফার্মে খুব প্রচন্ড চাপের মধ্যে। আমাদের যে ত্রুটি, মানে অন্যান্য ভিজুয়াল যে ত্রুটি এবং হচ্ছে নেটওয়ার্ক জনিত ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার রেজাউল ইসলাম রাজু ভাই, ওনাকে বলে আমাদের আলোচনা শেষ করার জন্য অনুরোধ করছি। জি, আসলে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের মেধার সার্বিক উন্নয়নের জন্য বেশি বেশি প্রোটিন খাওয়ার কোনো বিকল্প নাই। প্রোটিন যদি আপনি বেশি খান তবে ব্রেইনের ডেভেলপমেন্ট হবে ভালো। তখন এই বাংলাদেশের জাতি, বাঙালিরা শারীরিকভাবে অনেক বেশি সুস্থ, সবল, শক্তিশালী হবে এবং তারা যে কোনো সেক্টরে মানে এই আগের থেকে অনেক বেশি অবদান রাখতে পারবে। এখন আমাদের ওই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, বিশেষ করে প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে আমরা খেলাধুলা থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু সারা বিশ্বের তুলনায় পিছিয়ে। এখন এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সহজে পূরণ করার উপায় হইতেছে এই ব্রয়লার মুরগি। যখন আমাদের দেশে অ্যাভেলেবল 1980 সালের আগে অ্যাভেলেবল ব্রয়লার মুরগি ছিল না, তখন দেখছি আমাদের চাচা, দাদা, আমাদের নানা, ওনারা কতটুকু মানে মুরগির মাংস দিয়ে ভাত খাইছে। এইটা সে ওই মানে কয়েক বছর গল্প করছে যে আমি মায়ের বাড়ি গেছি, তো মুরগির মাংস দিয়ে ভাত খাইছি। মুরগির মাংস কত দুষ্প্রাপ্য ছিল তখন, কিন্তু এখন কি একটা ডাল ভাতের চেয়েও বেশি সহজলভ্য হইতেছে মুরগির মাংস। এটা কেন হয়েছে? এটা মানুষের প্রয়োজনে হয়েছে। এটা খুব জরুরি একটা জিনিস। তো এই অতি জরুরি একটা প্রোটিন সোর্সকে যখন বিভিন্ন রকম অবৈজ্ঞানিক এবং কুসংস্কারমূলক অভিযোগের দ্বারা মানুষের কাছে ভিলেন রূপে উপস্থাপন করে যারা করতেছে তারা আসলে একটা ক্রিমিনাল। তারা ক্রিমিনাল না হইলে তারা এই কাজটা করতো না। তো আসলে এই ব্যাপারে সরকার এবং জনগণের একটা যৌথ একটা প্রযোজনায় এই জিনিসগুলা দূর করার জন্য নানা উপায় অবলম্বন করা জরুরি। বিশেষ করে যে সমস্ত সাংবাদিকেরা ব্রয়লার মুরগি সম্পর্কে অপপ্রচার তথ্য চালায়, সরকার তাদেরকে সিলেকশন করে বা তাদেরকে বিভিন্ন কোম্পানি থেকে তাদেরকে সিলেক্ট করে তাদেরকে খামারে ভিজিট করানো যাইতে পারে, যে খামারে আসলে কিভাবে মুরগি পালে, তাদের ইতিহাস কি, তাদেরকে ট্রেনিং দেওয়া যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে খামারিদেরকে নিরাপদ পোল্ট্রি মিট, নিরাপদ ব্রয়লারের মাংস উৎপাদনের জন্য তাদেরকে প্রশিক্ষণ অবশ্যই দিতে হবে। আর নিরাপদ ব্রয়লারের মাংস উৎপাদনের জন্য অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার করতে হবে এবং সেটা অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক হতে হবে। কারণ হইতেছে যে শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সি এই জিনিসটা
শুধুমাত্র ডাক্তাররাই বুঝতে পারবে, সাধারণ জনগণ এটা বোঝার কোনো উপায় নাই। এই জন্য আমরা জনগণ যারা আছেন, খামারি, তারপরে অন্যান্য জনগণ যারা আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা একটা কথা, কেউ একটা গুজব ছড়াইলে সাথে সাথেই বিশ্বাস করবেন না। যে এই ব্যাপারে দক্ষ, অভিজ্ঞ এবং জ্ঞানী, তার কাছে এই বিষয়টা জানতে চাবে। যেমন কিছু সাংবাদিক মুরগি সম্পর্কে অপপ্রচারের কারণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কেমিস্ট্রি লোকের কাছে যায় জিজ্ঞাসা করে এটা কি স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ। আরে ভাই, উনি কেমিস্ট্রির লোক কিভাবে পোল্ট্রি সম্পর্কে বলবে? তার তো এই ব্যাপারে কোনো ন্যূনতম জ্ঞানই নাই। আবার হিউম্যান ডাক্তার, অনেক হিউম্যান ডাক্তার ডিম সম্পর্কে খারাপ কথা বলে, ডিম খাইলে নাকি ডায়াবেটিস হয়, অমুক হয়, তমুক হয়। তো এটা হইতেছে, আমরা ডিম কি এই পরিমাণে খাই বা গরুর মাংস কি এই পরিমাণে খাই যে প্রতিদিন আমি 200 গ্রাম 250 গ্রাম করে ডিম গরুর মাংস খাইতেছি বা 10টা 20টা করে ডিম খাইতেছি। আমাদের বাংলাদেশিদের কি এইরকম সামর্থ্য হয়েছে? হয় নাই। আমরা সর্বোচ্চ সপ্তাহে কয়টা ডিম খাই? সারা বছর আমাদের ডিমের খাওয়ার হিসাবটা কি? 104টা ডিম খাই সারা বছরে। তাহলে প্রতিদিন কয়টা করে পড়তেছে? হ্যাঁ, তারপর এরকম গরুর মাংস আমরা কয় কেজি খাই? এই কুরবানির ঈদ ছাড়া এখন অনেক মানে উচ্চ মধ্যবিত্ত লোকেরও গরুর মাংস খাইতে পারে না। তো এই জন্য অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আপনারা যেই জিনিসটা যারা জানেন তাদের কাছ থেকে আমরা এই তথ্যটা যাচাই করব, তারপরে বিশ্বাস করব। তো আজকে ডাক্তার মনিরুজ্জামান ছোট ভাইকে অনেক ধন্যবাদ, ব্রয়লার মুরগি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ গ্রহণ করার সুযোগ দান করে। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আমাদের দুজন অতিথিকে। আজকে আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। আপনাদের মনের কথা আপনাদের আমাদেরকে জানাবেন। আপনাদের প্রাণী সম্পদ নিয়ে যে কোনো ধরনের সমস্যা আমাদের পেজে জানাবেন এবং কমেন্ট করবেন, এবং যে কোনো ইনফরমেশন যদি আপনাদের ভুল কোনো কিছু মনে হয়, যাচাই বাছাই করার জন্য যে মিস তথ্য আপনাদের কাছে মনে হচ্ছে, আপনারা আমাদেরকে জানালে আমরা সেটা ভেরিফাই করে আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা ভেটেরিনারিয়ানদের পক্ষ থেকে আমাদের খামারিদের এবং আমাদের খাদকদের, যারা বিশাল একটা অংশ, আমি সহ আমরা সবাই কিন্তু এই দৈনন্দিন জীবনে আমাদের খাদ্য তালিকায় কিন্তু এই আমিষ রাখি। আমিষ ছাড়া আমাদের চলে না। তো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য এই আলোচনাগুলো উপহার। আপনারা সেগুলোকে এইভাবে নিবেন এবং ভালোভাবে বুঝে এবং সেটাকে প্রচার করবেন। ততদিন ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। জি, আল্লাহ হাফেজ।